দেখুন, আজকের হাল্লাবোল শুরু করছি আমি, দেবাশিস চক্রবর্তী। আমার সঙ্গে আমার পছন্দের প্যানেল গেস্টরা রয়েছেন, আর এদের প্রত্যেকের কথা এবং বক্তব্য তাদের রাজনৈতিক অবস্থানকে স্পষ্ট করবে। একই সঙ্গে পাশাপাশি আমরা এটাও জানবার চেষ্টা করব যে এসআইআর এর নামবাদ সম্পর্কে রাজনৈতিক দলগুলোর এখন এই মুহূর্তের অবস্থানটা কি। ঠিক এটা যখন জানবো, পাশাপাশি আমরা একেবারেই দূরে সরিয়ে রাখতে পারছি না মালদার কালিয়াচকের ঘটনাকে। মোথাবাড়ির ঘটনার এনআইএ তদন্ত শুরু হয়েছে। আজকের দিনটা যদি আপনি ধরেন তাহলে দুদিন, কালকে এবং আজকে এনআইএ তদন্ত করছে। একটা বিষয় খুব খুব গুরুত্বপূর্ণ আজকে বলতে হবে অনুষ্ঠানের শুরুতে, সেটা হচ্ছে মালদার মোথাবাড়িতে যে গণ্ডগোলটা হয়েছিল তাতে আপাতভাবে নাম যাদের বাদ গিয়েছিল তারা বিক্ষোভে সামিল হয়েছিলেন, কিন্তু অন্যদিকে এনআইএ তদন্ত এবং বেশ কিছু সূত্র মনে করছে দেশবিরোধী জঙ্গি যোগ বা একটা দীর্ঘ পরিকল্পনা এর পেছনে ছিল। প্রশ্ন আসছে নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়ে এবং জেলা পুলিশের ভূমিকা নিয়েও। কেন? তার কারণ হচ্ছে এটা যে কালিয়াচকের 2 নম্বর ব্লক অফিসে দীর্ঘক্ষণ ধরে ঘেরাও হয়ে থাকবার পর পুলিশ এবং নিরাপত্তা বাহিনী তারা কেন কোনো ব্যবস্থা নেয়নি। রাতের বেলায় কলকাতার হাইকোর্টের প্রধান বিচারপতি মাননীয় সুজয় পাল এবং সুপ্রিম কোর্টের বিচারপতির দীর্ঘক্ষণ কথোপকথন হলো। এর আগে আমরা দেখেছিলাম যে একেবারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রাপ্ত অপরাধীর জন্য গভীর রাতে কোর্ট খুলতে, কিন্তু সেদিন রাত 2-2:30 পর্যন্ত বিচারপতিরা কথা বললেন, হোয়াটসঅ্যাপে কথা আদান প্রদান হলো। আজকে দাঁড়িয়ে সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা যেটা, যে যারা বিচারপতিদের পরিকল্পিতভাবে আক্রমণ করলো সেখানে দাঁড়িয়ে নিরাপত্তা বাহিনীর ভূমিকাটা কি ছিল। আইন শৃঙ্খলা ব্যবস্থার অবনতি ঘটছে এই প্রশ্ন যারা তুলছেন, তৃণমূল অর্থাৎ আমার সঙ্গে থাকা উপাসনা এক্ষুনি বলবে যে নিরাপত্তা বাহিনী তো আমাদের হাতে নয়, প্লাস বারবার করে পরিবর্তন হয়েছে বিভিন্ন জায়গায়, ডিএম পরিবর্তন হয়েছে, ডিআইজি পরিবর্তন হয়েছে, সিপি পরিবর্তন হয়েছে, সিএস পরিবর্তন হয়েছে ইত্যাদিও বলতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে গত 1.5 বছরের মধ্যে, মাথায় রাখতে হবে, গত 1.5 বছরের মধ্যে বারবার করে কখনো ওয়াকআপ বিল ইস্যুতে, কখনো পরিযায়ী শ্রমিকের মৃত্যু ইস্যুতে, কখনো নাম বাদ যাওয়া ইস্যুতে বারবার করে উত্তপ্ত হয়েছে মালদা এবং মুর্শিদাবাদের একটা পার্টিকুলার জায়গা। এমনকি আপনাদের আজও মনে আছে যখন ওয়াকআপ আন্দোলন নিয়ে গণ্ডগোল হয়, ঠিক সেই সময় পুলিশকে রেলের যে কেবিন তার মধ্যে লুকিয়ে থাকতে হয়েছিল। রেলের যে গেট তার পাশে যে কেবিন থাকে, রেল গেটের যে কেবিন, সেখানে লুকিয়ে থাকতে হয়েছিল পুলিশকে। অর্থাৎ এই হিংসাশ্রয়ী যে আক্রমণ বারবার করে চলছে। আজকে কেন আমি বারবার করে এই কথাটা বলছি, কারণ জোন কিন্তু ওটাই মালদা এবং মুর্শিদাবাদ। বারবার করে এই হিংসাশ্রয়ী আক্রমণ যেখানে ঘটছে তার পেছনে কি কোনো দীর্ঘ মেয়াদী পরিকল্পনা রয়েছে? এনআইএ তদন্ত করে কি সেটাই খুঁজে বার করবার চেষ্টা করবে? আজকের দিনে দাঁড়িয়ে বড় প্রশ্ন এটা। কিন্তু কার কোথায় কি গাফিলতি ছিল সেই জায়গাটা গুরুত্বপূর্ণ। 35 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই মোফাক্কেরুল ইসলাম, তাকে যে আইনজীবী, যাকে ফেসবুকে আপনারা বহুবার দেখেছেন, তাকে হ্যান্ডওভার নিতে পারে এনআইএ, তদন্ত করতে পারে। কিন্তু এনআইএর যে মূল তদন্তের দিক সেটা হচ্ছে গভীর ষড়যন্ত্র, দেশ বিরোধী ষড়যন্ত্র কেউ করছে কিনা সেই বিষয়ে তদন্ত করে খুঁজে বার করা। আমি পরিচয় করে দেবো, আমার সঙ্গে রয়েছেন উপাসনা কনিষ্ঠ তৃণমূল সমর্থক হলেও যথেষ্ট বলিষ্ঠ উপস্থাপনা। আমি উপাসনাকে স্বাগত জানাবো আজকে অনুষ্ঠানে। সুকান্ত দা মনে হয় আমার সঙ্গে প্রথম বিজেপির মুখপাত্র হয়ে আমাদের সঙ্গে বসছেন ক্যালকাটা নিউজে, স্বাগত জানাই সুকান্ত দাকে। আমার অত্যন্ত প্রিয় মানুষ, দীর্ঘদিনের আমাদের প্যানেলের সাথী, জাতীয় কংগ্রেস মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। চন্দনদা, আপনাকেও অনেক অনেক স্বাগত জানাই। আমি শুরু করতে চাই উপাসনাকে। আজকে 3 জনই আমাদের গেস্ট রয়েছে, প্রত্যেকেই রাজনৈতিক দল থেকে বিলং করছেন, কোনো অরাজনৈতিক বা বিশ্লেষক আজকে আমাদের মধ্যে নেই। কাজেই প্রত্যেকের অবস্থান এবং তারপরে খানিকটা ওই রাজনৈতিক বিশ্লেষকের ভূমিকা হয়তো আমাকে পালন করতে হতে পারে। উপাসনার কাছে যাব। উপাসনা, এনআইএ যে তদন্ত করছে এবং বারবার করে মালদা মুর্শিদাবাদ যে উত্তপ্ত হচ্ছে, সেখানে দাঁড়িয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় 3টে নির্বাচনী প্রচার সভা করেছেন এবং রোড শো করেছেন। এই প্রত্যেক জায়গাতেই তিনি বলতে চেয়েছেন যে তৃণমূলের সঙ্গে এর কোনো যোগ নেই, এর সঙ্গে কংগ্রেস, বিজেপি ইত্যাদির একটা সুপরিকল্পিত সম্পর্ক রয়েছে। অন্যদিকে আবার যদি তোমায় একটু কিউ দিয়ে দিই, অধীর রঞ্জন চৌধুরী বলেছেন যখনই মুর্শিদাবাদে মমতা আসবে তখনই দাঙ্গা হবে। আমি এই শব্দটা ব্যবহার করছি না, কিন্তু গন্ডগোল হবে।
উপাসনা। দাদা, সর্বপ্রথম একটা কথা আমাকে উল্লেখ করতে হবে যে ওখানে নবনিযুক্ত পুলিশ অবজারভার যিনি হয়েছেন ওনার নাম হচ্ছে জয়ন্ত কান্ত, এবং ওনাকে নিয়ে আমি আগেও একটা বক্তব্য রেখেছিলাম। আমরা সকলে জানি যে ওনার সাথে বিজেপির একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। শুধুমাত্র তাই নয়, ওনার স্ত্রী বিজেপির একজন বড় নেত্রীও বটে। তার পাশাপাশি কি বললেন? নবনিযুক্ত পুলিশ অবজারভার জয়ন্ত কান্তের আমি কথা বলছি, যিনি মোথাবাড়ির সেই গোটা অঞ্চল, মালদার গোটা অঞ্চলের দায়িত্বে রয়েছেন, এবং যাকে ইলেকশন কমিশন অফ বিজেপি সেখানে সেই দায়িত্বে বসিয়েছেন, এই বলেই বসিয়েছেন যে তারা নাকি গোটা জায়গাটাকে, অর্থাৎ যখন ইলেকশন হবে তারা নিজেদের কাজ ঠিকমতো করে সেখানে নাকি শান্তিপূর্ণ ইলেকশন করতে পারবেন, তারা সুযোগ্য বলেই কিন্তু তাদেরকে বসানো হয়েছে। জয়ন্ত কান্তের কথা আমি বললাম, তার পাশাপাশি যে বিভিন্ন লোকজনরা আরও আর একজন যিনি গ্রেফতার হয়েছেন মোফাক্কেরুল ইসলাম, যার কথা আপনিও উল্লেখ করলেন, উনি মিমের সাথে যে যুক্ত সেই জিনিসটাও আপনি জানেন। শুধুমাত্র তাই কেন, তার পাশাপাশি মৌলানা মোহাম্মদ শাহজাহান আলী কাদারি ISF এর সাথে যুক্ত। এই যে ফটোটা আমার কাছে রয়েছে, এটা কিছুক্ষণ আগে তৃণমূলের অফিসিয়াল পেজ থেকেও পোস্ট হয়েছে। আমি এই ফটোটা আবারও এখানে দেখাতে এই জন্যেই বাধ্য হচ্ছি, কারণ এই যে গোটা ক্রোনোলজি বিজেপি চালানোর চেষ্টা করছে, সর্বপ্রথম ECI এর হাত ধরে, ECI কে ব্যবহার করে এত সংখ্যক মানুষজনদের ভোট দেওয়ার অধিকার তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে তার পরবর্তীতে তাদের যেই আবেগ, সেই আবেগের উপর তাদের পেটুয়া কোনো একজন ব্যক্তিকে পয়সা তাদের পকেটে গুজে দিয়ে তার পরবর্তীতে তাদের মাথার উপর বসিয়ে দেওয়ার যে নোংরা চক্রান্ত, যেই গোটা আন্দোলনকে হাইজ্যাক করার যেই নোংরা চক্রান্ত বিজেপি এই তাদের পেটুয়া লোকজনদেরকে দিয়ে করার চেষ্টা করছে এবং বাংলাকে উত্তপ্ত করার চেষ্টা করছে, এই গোটা ক্রোনোলজিটা কিন্তু বাংলার প্রত্যেকটা সাধারণ জনগণ, সাধারণ নাগরিক। তার মানে তুমি বলছো মোফাক্কেরুল ইসলাম হচ্ছে বিজেপির লোক, এবং ওই শাহজাহান আলী যার কথা বললে, অর্থাৎ উনি হচ্ছে মোথাবাড়ির ISF এর এবারকার প্রার্থীও, এরা দুজনেই বিজেপির লোক তুমি বলছো? আমার কথাটা হচ্ছে বিজেপির অঙ্গুলি হেলনে কিন্তু তারা কাজ করছে, এবং এই জিনিসটা আমাদের সকলের চোখের সামনে স্পষ্ট। বেশ, আমি সুকান্ত বাবুর কাছে যাবো। সুকান্ত বাবু কি বলবো আর কি, দিদি প্রথমে যেটা বললেন যে ইলেকশন কমিশন অফ বিজেপি, প্রথমত ECI বিজেপির অঙ্গুলি হেলনে চলে না। তারা প্রত্যেকটা সময় আমাদের পার্টির স্ট্যান্ড পয়েন্ট খুব স্পষ্ট এবং পরিষ্কার। আমরা বলেছি, আগেও বলেছি, এখনও বলছি, ভবিষ্যতেও বলবো, যে বিষয়টাকে নিয়ে আন্দোলন হচ্ছে SIR এর ক্ষেত্রে আমাদের বক্তব্য খুব পরিষ্কার। আমরা একজন বৈধ ভোটারও যাতে না বাদ যায়, কিন্তু আমরা একজনও বাংলাদেশি রোহিঙ্গা ভোটারকে থাকতে দেব না, এটা আমাদের স্ট্যান্ড পয়েন্ট। আমাদের সেটা হলো, আমি তা বলছি না, আমি বলছি মালদার কালিয়াচক, আমি আসছি, জাপুর, কালিয়াচক, মোথাবাড়ি, আমি আসছি, আপনি সুতি, শামশেরগঞ্জ, তো ক্রমাগত উত্তপ্ত হচ্ছে। এবং আমি বারবার করে বলছি, শুধুমাত্র ECI এর দায়িত্বে আসার পর নির্বাচনী কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার পরে নয়, আমি সেই কারণের জন্য গত 1.5 বছরের ক্রোনোলজি যদি আমি ধরি, এমনকি আপনি আমার কাছে পার্থপ্রতিম রায়, আমি উপাসনার জন্য বলে রাখি, যে যিনি NBSTCর চেয়ারম্যান, তিনি আমাদের এখানে প্রোগ্রাম করছেন, আমার স্ক্রিনে দেখাতে হচ্ছে NBSTCর বাস দাউ দাউ করে জ্বলছে, সরকারি সম্পত্তির ক্ষতি হচ্ছে। আমার প্রশ্ন, এই যে অনিয়ন্ত্রিত সন্ত্রাস, এর পেছনে কি অন্য কোনো কারণ আপনারা মনে করেন? অবভিয়াসলি আমরা এটা, উপাসনা বলছে তৃণমূলের অবস্থান হচ্ছে এটা বিজেপির চক্রান্ত। এটা একদম হাস্যকর ব্যাপার, এটা একদম হাস্যকর ব্যাপার। আমরা যেটা স্পষ্ট পরিষ্কার মনে করি, এটা একটা লার্জার কনস্পিরেসির একটা পার্ট, একটা গোষ্ঠীকে সুপরিকল্পিতভাবে ECI এর বিরুদ্ধে লড়িয়ে দেওয়া হচ্ছে, এবং তৃণমূলের একটা ক্যারেক্টার। আপনি যদি দেখেন তাদের আন্দোলনগুলোর ক্রোনোলজিটা যদি খেয়াল করেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে ওরা প্রত্যেকটা ক্ষেত্রে সমস্ত কনস্টিটিউশনাল যে বডি তাদেরকে আক্রমণ করেছে, প্রত্যেকটা কনস্টিটিউশন। আজকে বিচারকদের উপর যে আক্রমণটা হয়েছে, তাদেরকে কি করা হয়েছে, প্রায় অলমোস্ট 15 ঘন্টা আটকে রাখা হয়েছে, 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়েছে, এবং এখানটায় টায়ার জ্বালিয়ে পিকনিক চলছে, অ্যাম্বুলেন্স আটকে যাচ্ছে। আরেকটা কথা অত্যন্ত দেশের নিরাপত্তার পক্ষে, প্লিজ, আমি আপনার মধ্যে, আপনি যখন বলেছেন আমি ডিবেট করিনি, আমি বলিনি, আজকে 3 জন আছে, অনেকক্ষণ বলা যাবে। আমি বলতে চেয়েছি 12 নম্বর জাতীয় সড়কের গুরুত্বটা কতটা বুঝতে পারছেন, যেটা আপনার নর্থ বেঙ্গলকে আমাদের কলকাতার সঙ্গে যুক্ত করছে। শুধু তাই নয়, ওখানটায় আমাদের যে চিকেন নেক্স রয়েছে, 7টা রাজ্য, এবং এটাকে একটা বিচ্ছিন্ন করে দেওয়ার একটা পরিকল্পিত চক্রান্ত চলছে,
এর আগেও দেখেছেন সিএ এনআইএ তদন্তকে এই কারণের জন্য ইলেকশন কমিশন সিলেক্ট করলেন। এনআইএ তদন্ত মানে আপনারা কি মনে করছেন যে সেখানে কোনো গভীর ষড়যন্ত্র, কোনো দেশবিরোধী চক্রান্ত হচ্ছে, নাকি এটা শুধু নাম্বার যাওয়ার জন্য একটা আপেক্ষিক উত্তেজনা মানুষের মধ্যে হয়েছে? একদম না। আমরা প্রথম থেকেই বলেছি, আজও আমি স্পষ্ট পরিষ্কারভাবে বলতে চাই, এটা একটা ডেলিভারেট লার্জার কনস্পিরেসির অংশ মাত্র। ডেলিভারেট লার্জার একদম ডেলিভারেট, আপনি বলছেন। বেশ, আমি আসবো এই ডেলিভারেট লার্জার কনস্পিরেসির অংশ। ঠিক, আমি চন্দনদার কাছে যাব, কিন্তু একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, বিরতি নিচ্ছি, ফিরে আসছি বিরতির পরে, সঙ্গে থাকুন। ফিরে আসলাম আবারও আলোচনায়। চন্দনদা, আজকে এর আগে বহুবার আপনি আমার বহু প্রশ্নের উত্তর দিয়েছেন। আজকে আমার প্রশ্নের উত্তর আমি চাইবো না, রাজ্যের শাসক দলের সুপ্রিমো তথা চেয়ারম্যান যে প্রশ্ন করছেন কংগ্রেসকে, তার উত্তর দিতে হবে। আসুন, আপনার বক্তব্যের আগে কি প্রশ্ন কংগ্রেসের উদ্দেশ্যে মমতা ব্যানার্জির আজকে মালদার জনসভায় দাঁড়িয়েছিল একবার শোনাই আপনাদের, শুনুন। আমার একটাই প্রশ্ন কংগ্রেস দল আর অন্যান্য দলদের কাছে, যারা নির্বাচন আসলেই বসন্তের কোকিল মোড়ে হয়ে বড় বড় কথা বলে ভোট নিয়ে পালিয়ে যায়, তাদের জিজ্ঞেস করুন, যখন এসআইআর ক্যাম্প চলছিল আমাদের বিএলএ 1 ছিল, আমাদের বিএলএ 2 ছিল, তারা সাহায্য করেছে মানুষকে। তোমরা কোথায় ছিলে বসন্তের কোকিল? এখন ভোটের সময় কুহু কুহু করে ডাকছিল। এখানকার মালদায় এত কাজ করার পরেও লোকসভার 2টো সিটের মধ্যে একটা কংগ্রেস পেয়েছে, একটা বিজেপি পেয়েছে, তৃণমূল কিন্তু পায়নি। তাতে লাভটা কি হলো? তৃণমূল কংগ্রেস থাকলে আপনাদের জন্য লড়তে পারতো। লোকসভাতেও বিজেপিকে আর কংগ্রেসকে দিয়েছেন, তাহলে কি বিধানসভাতেও বিজেপি আর কংগ্রেসকে দেবেন? তাহলে আমরা কি খাবি খাবো? তাহলে বাংলার মানুষের জন্য লড়াইটা কে করবে? আপনার ভোট নেই, লড়াইটা কে করবে? লক্ষ্মীর ভান্ডার কি করে পাবেন? কংগ্রেসকে জেতালে বা বিজেপিকে জেতালে লক্ষ্মীর ভান্ডার পাওয়া নিয়েও প্রশ্ন উঠবে, কিন্তু পাশাপাশি এটাও বাস্তব যে যেহেতু ওখানকার মানুষ কংগ্রেস এবং বিজেপি কেন্দ্রিক, আমি যদি লোকসভা ভিত্তিতে ধরি চন্দনদা, তাহলে তো প্রশ্ন আসছে এই আক্রমণ, এই যে যারা আক্রমণ করছে নাম বাদ যাওয়া নিয়ে, আপনি জানবেন এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের দিকে আঙুল তুলেছেন। একেবারে ওই লার্জার কনস্পিরেসির জায়গায় আমি একটু বলে নিই, ইন্টেন্সিভ লার্জার কনস্পিরেসি এই জায়গাটা যেভাবে প্রস্তুত হয়েছে, সেই ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখলাম, যেমন বিজেপি ঠিক তেমনভাবে আজকে মমতা দেবী, সেটা আজকে নয় তো, ঘটনাটা চক্রটা এখানে তুমি একটা জিনিস বারবার বোঝো, মমতা দেবী যে প্রসঙ্গটা তুললেন এটা কিন্তু কংগ্রেসকে একেবারে আক্রমণ করেননি। তুমি আরেকবার দেখো, কংগ্রেসের নাম নিয়ে আক্রমণটা করেছেন জনগণকে, অর্থাৎ জনগণকে প্রশ্ন করেছেন আমাদের কেন ভোট দেন না, দেন কেন কংগ্রেসকে। ইন্টারেস্টিং ফ্যাক্ট এই কারণে বলছি যে ইন্টেন্সিভ যে রিভিশন চলছে না, সেই ইন্টেন্সিভ রিভিশনের মাঝখানে পড়ে উনি ইন্টেন্সিভ কংগ্রেসকে আক্রমণ করেছেন। আমি কনস্পিরেসি বা ইত্যাদি শব্দ তো নতুনভাবে বলবো না, 98 সাল থেকে দেখে আসছি কনস্পিরেসির অঙ্গ কী। কিন্তু একটা জিনিস আমাকে বুঝতে হবে, অধীরবাবু পরিষ্কারভাবে একটা কথা বলেছেন যে তুমি যদি সাম্প্রতিক মুর্শিদাবাদ এবং মালদা যে দুটি জেলার সংখ্যালঘু ভোটারের সংখ্যা তুমি যদি দেখো, এবং মমতা ব্যানার্জির যদি স্টেটমেন্টসগুলো মিলিয়ে নাও গত 6 মাসের, প্রত্যেকটা জায়গাতে তুমি দেখবে যে তার ফোকাল পয়েন্ট কোথায় এবং কেন। আমি একটা কথা বারবার বলি, যখন বেলডাঙ্গার প্রসঙ্গ উঠেছিল, একবার নয় দুবার, একবার ওয়াকফ বোর্ড, আর একবার তুমি জানো কিছুদিন আগে ঝাড়খণ্ডের শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে সেখানে পৌঁছতে হয় কাকে? অধীর রঞ্জন চৌধুরীকে। তোমাদের ক্যামেরা দেখায় কাকে? অধীর রঞ্জন চৌধুরীকে। তোমাদের আলটিমেটলি অন্য রাজ্যের সাথে কথা বলতে হয় কাকে? অধীর রঞ্জন চৌধুরীকে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে সেখানে তুমি মমতা দেবীকে দেখবে না, সেখানে মমতা দেবীর সঙ্গীদের দেখবে না, সেখানে তুমি যাদের দেখবে তারা হচ্ছেন যে কংগ্রেস কর্মী, ওই থামাতে যাওয়া, অর্থাৎ ওই ঘটনাতে তারা আলটিমেটলি মানুষের পাশে দাঁড়ানো। এখন প্রশ্নটা হচ্ছে শুধু এক্ষেত্রে নয়, ডেভেলপমেন্টের প্রায় সব স্কিমেই তাই। আচ্ছা, মালদার একটা নির্দিষ্ট সত্তা আছে, মমতা দেবী জানেন না সেটা? মালদায় ওখানে যে ডেভেলপমেন্টসের বিভিন্ন আঙ্গিক চলে উনি জানেন না। আর উনি জানেন না বলে
এই শব্দগুলো ব্যবহার করছেন তা তো নয়। উনি খুব ভালো করে জানেন যে মালদায় দাঁড়িয়ে আক্রমণ কংগ্রেসকে করা যাবে না। কংগ্রেসের নাম ধরে যে কথাগুলো বললেন, আমি তোমাকে একটা সামান্য এক্সাম্পল সামনে রাখি। এই মৌসুম নূর তিনি আমাদের দলে জয়েন করেছেন, ফাইন, যেমন মমতা দেবী কোনোদিন আমাদের দল থেকে বেরিয়ে গেছিলেন। তো প্রশ্নটা হচ্ছে এই যে মৌসুম নূর যে 6 বছর অলমোস্ট রাজ্যসভায় ছিলেন, তার ক্ষমতা বলে মালদার উন্নতি তৃণমূল করতে দিয়েছে কি? একেবারে পরিষ্কার কথা, তৃণমূল করতে দিয়েছে কি? শামসেরগঞ্জের একটা বড় অংশ তুমি জানো মালদার কোন কনস্টিটিউয়েন্সিতে পড়ে ঈশা খান চৌধুরীর, এবং সেক্ষেত্রে তার ভূমিকা ছিল 4 দিন পরের পুলিশ যাওয়া তুমি জানো, যেখানে উল্টো দিকে বিজেপি এন্টায়ার পলিটিক্যাল মাইলেজ নেওয়ার চেষ্টা করলেন এবং উনি দিলেন। এই দুটোর যে বাইনারি, সেই বাইনারি মমতা দেবী কতদিন ক্রিয়েট করবেন, কতভাবে ক্রিয়েট করবেন? আর আমি তোমাকে পরিষ্কার একটা কথা বলি, আজকে ডিসওনারশিপ চলবে। এই যে মানুষটি গ্রেপ্তার হয়েছেন, কোন চিকেন নেক অ্যাফেক্টেড হবে, কোথায় গিয়ে অবরোধ হবে, আচ্ছা এগুলো তো হওয়ার কথা ছিল না। বন্ধ অবরোধ তো উঠে গেছিলো পশ্চিমবাংলা থেকে। মমতা দেবীর হাত থেকে কি গ্রিপ কমে যাচ্ছে, নাকি বাইনারি সেটেলমেন্ট অপটিক্স তৈরি করবার জন্য দুটো দলের খেলা চলছে? বাস্তব অবস্থা তো তাই। ইন্টারেস্টিং ফ্যাক্ট বলে আমি তোমাকে শেষ করি, শুধু মালদা কেন, আমি মালদার ক্ষেত্রে কোনো প্রশ্ন করব না, কারণ মমতা দেবী ঠিক বলেছেন, চ্যালেঞ্জ করেছেন মানুষকে, কেন উনি মানুষের ভোট পান না? বাস্তব কথা, উনি মানুষের ভোট পান না কেন? এটা এই কোশ্চেন তো উনি করতে পারেন, করবেন, কিন্তু কংগ্রেস মহিদিওর মতো ওখানে দাঁড়িয়ে আছে, কিছু চ্যালেঞ্জ করা যাবে না। যাবে না কেন সেটাও উনি জানেন। আর এখানে বলে তোমাকে শেষ করি, তুমি একটা জিনিস দেখো খুব ভালোভাবে, এই ইলেকশন কমিশনের যে মেথডিক্যাল কনস্পিরেসি চলছে, সেখানে কারা কারা প্লেয়ার? সেখানে কি শুধু বিজেপি একা প্লেয়ার? নো। তার কারণ বিজেপিকে যখন আমরা বারবার যখন দেখি, একেবারে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব থেকে চেঞ্জ হয়ে যায় এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম, তখন একজন বলে আমার হাতে তো ক্ষমতা নেই, কেড়ে নিয়েছো, উল্টো দিক বলে তুমি ক্ষমতায় আছো। অর্থাৎ এই দুটোর মধ্যে আবারও বাইনারি। কিন্তু এদের কাছে তুমি শিক্ষা, স্বাস্থ্য, বেকারিত্বের প্রশ্ন তোলো, ম্যানিফেস্টেশনে পাবে না। প্রত্যেকে প্রিপেয়ার্ড হয়ে আসে একে অপরের বিরুদ্ধে কথা বলবার জন্য। গ্রেট অপটিক্স কিন্তু মানুষ ধরে ফেলেছে। না, গ্রেট অপটিক্স মানুষ ধরে ফেললো আমি বুঝতে পারলাম চন্দনদা, কিন্তু এই যে মালদা বা মুর্শিদাবাদ বারবার করে উত্তপ্ত হচ্ছে, আপনি বলছেন সেখানে তৃণমূলকে মানুষ ভোট দেয় না, অর্থাৎ মানুষ কোথাও না কোথাও বিজেপি বিরোধী, খানিকটা কংগ্রেস মুখী, আবার হয়তো বা বিজেপি একটা লোকসভা আসন জিতেছে গত 2024 লোকসভা নির্বাচনে। তাহলে এই যে গন্ডগোল হচ্ছে বারবার করে, এই যে অনিয়ন্ত্রিত জনগণ, সরকারি সম্পত্তি ভাঙা থেকে, এই যে কিছুক্ষণ আগে সুকান্তবাবু বলছিলেন যে জাতীয় সড়ক অবরোধ করে রাখা, ভাবা যায় সেদিন আমাদের প্রতিনিধি যখন অনস্পট রিপোর্টিং করছেন, একটা বাস যেখানে বয়স্ক মানুষ, সাধারণ মানুষ, বাচ্চা, মহিলা অনেকেই রয়েছেন, এরকম একাধিক বাস গাড়ি রয়েছে, প্রাইভেট কার রয়েছে, লরি রয়েছে, গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট গুডস ক্যারিয়ার রয়েছে, সেগুলো তারা বলছে বাইটে যে 6 ঘন্টা হয়ে গেল 1 ইঞ্চি চাকা নড়েনি। 6 ঘন্টা হয়ে গেল 1 ইঞ্চি চাকা নড়েনি। এবং আমরা, রিপোর্টার আমাকে যেটা বললো চন্দন, আমি জানি না কতটা ঠিক, ওই জ্যাম ক্লিয়ার হতে 2 দিন সময় লেগেছে। সত্যি 2 দিন সময় লেগে গেছে পুরো। তাহলে আমার কথা হচ্ছে বারবার করে ওই যে ওই অঞ্চলটা অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে, এর দায়টা কে নেবে, এর দায়িত্ব কে নেবে? এর দায় এবং দায়িত্ব একটা কেন্দ্রীয় সরকার বলে নির্বাচিত সরকার আছে, সে সেখান থেকে জিততে নাও পারেন। এবার আরেকটি রাজ্য সরকারও আছে, তিনিও ওখানে বিমুখ হতে পারেন। প্রশ্নটা তো তার এখতিয়ারে। আমি কেন বলি তোমাকে, দেখো একটা কথা বারবার রিপিটেশন অফ অ্যান অ্যাক্সিডেন্ট লসেস দ্য অ্যাক্সিডেন্টাল ক্যারেক্টার, তো আমরা সকলেই জানি। যদি অ্যাক্সিডেন্টেই বারবার ঘটতে থাকে, ওটা অ্যাক্সিডেন্ট কেন, ওটা তো ঘটনা, ইনসিডেন্ট, সেটা ঘটছে। তুমি দেখো একবার না, বারবার, এবং ওখানকার বেসটা কার? সাধারণ, মানে ভোট ব্যাংক বলে কিছু হয় না। কিন্তু প্রশ্ন হচ্ছে ট্রেডিশনালি ওই ভোটটা কিন্তু কংগ্রেসের ভোট, এবং ওইখানে দাঁড়িয়ে, আমি বাইনারি কেন বললাম, ওইখানে দাঁড়িয়েই যে সমস্ত সংগ্রাম চলছে, বিপ্লব চলছে, এখানেই তুতু ম্যামের একটা নির্দিষ্ট গল্প, যে গল্পর একটা পার্ট আজকে উনি বললেন। আবার উল্টো দিকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীরও একই কথা বলেন। কিন্তু ঘটনা তাহলে কি চন্দনদা কংগ্রেসকে মেলাইন করবার জন্য বারবার করে এলাকা? না, এটা মেলাইনের প্রশ্ন নয়। উনি সরাসরি, আজকে মমতা দেবী কিন্তু কংগ্রেসকে মেলাইন করেননি। উনি কংগ্রেসের একটা, বলতে পারো ইটস আ জেলাস পয়েন্ট আউট,
কারণ তোমরা সত্যি সত্যি আমাকে ভোটটা তো দাও না, তোমরা ভোটটা কংগ্রেসকে কেন দাও? উনি জানেন কংগ্রেসকে কেন দেয়, এবং উনি এটাও জানেন ওই বুথে বুথে যদি সেই সব দামাল ছেলেরা ওই হাতে ব্যালেট নিয়ে খেয়ে, যেটা আমরা পঞ্চায়েতে দেখেছি 60 জন খুন হয়ে যাওয়া, এই রক্ত যদি না খেতেন আর গণতন্ত্রকে যদি ওই সল্টলেক নির্বাচনে, বিধাননগর নির্বাচনে ওয়াশরুম থেকে বা বাথরুম থেকে বার না করতে হতো, তাহলে কংগ্রেসের ভূমিকাটা কোথায় থাকতো, এটা উনি জানেন। আর আমি এখানে বলে শেষ করি, ইন্টারেস্টিং ফ্যাক্টটা হচ্ছে, তুমি খুব ভালো করে জানো বাইনারির মাঝখানে তৃতীয় পক্ষ সবসময় অ্যাটাক হন। সেটা বিজেপির ক্ষেত্রেও যেমন সত্য, ঠিক তেমন সত্য এই তৃণমূলের ক্ষেত্রে। সুতরাং এই দুজনে মিলে অ্যাডজাস্টমেন্টস পলিটিক্স, যার জন্য শুরু করেছিলাম ইন্টেন্সিভ লার্জার কনস্পিরেসি। ইন্টারেস্টিং, ইন্টেন্সিভ লার্জার। আপনি একদম দুটো যে রাজনৈতিক দলের কথা বলছেন, ইন্টেন্সিভ লার্জার কনস্পিরেসি, এই ক্ষেত্রে সুকান্ত দাও বলছেন যে এটা একটা প্ল্যান, মানে এই যে ইনসিডেন্টগুলো ঘটছে এটা প্ল্যানের একটা পার্ট তো ওরা প্রি প্ল্যান্ড। হ্যাঁ অবশ্যই। আমি একটা বিরতি নিই, বিরতি নেওয়ার পরে উপাসনা এবং সুকান্তদার কাছে যাব। তবে পাশাপাশি এটাও দেখাবো যে কলকাতার ভবানীপুরে শুভেন্দু অধিকারীর মনোনয়ন যেদিন উনি দিলেন, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, ঠিক সেই দিনে যে উচ্ছৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল, তার জন্য 4 জন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হলো। অর্থাৎ এই কড়া পদক্ষেপ, কড়া ভূমিকা কেন সমস্ত জায়গার ক্ষেত্রে সমস্ত সময়তে নেওয়া হয় না? কেন একই রকমের ভ্যান্ডালিজম চলতে থাকে, সোশ্যাল এনার্কি চলতে থাকে? সেই প্রশ্নগুলো বারবার করে আসবে। বা এই পদক্ষেপ কি তাহলে রিভেঞ্জ তৃণমূলের প্রতি? উপাসনা কি বলবে আমি অবশ্যই শুনবো উপাসনা থেকে, কিন্তু একটা বিরতির পর। দ্রুত ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে আসলাম। আমি উপাসনার কাছে যাওয়ার আগে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর কি বলছেন মালদার এই ঘটনাকে কেন্দ্র করে একবার উপাসনার জন্য এবং আপনাদের জন্য শোনাতে চাইব। দেখব कि टीएमसी को हराना है, कमल का फूल खिलाना है, भाजपा की सरकार बनाना है। टीएमसी मतलब टेरर, मर्डर, क्राइम। इतना आतंक, इतनी असुरक्षा बंगाल में पहले कभी नहीं देखी, जो 15 साल में ममता बनर्जी की सरकार में हुआ। महिलाएं असुरक्षित हैं, महिलाओं के साथ अत्याचार, बलात्कार होता है तो न्याय नहीं मिलता है, युवाओं को रोजगार नहीं मिलता, दूसरे राज्यों में जाना पड़ता है, उद्योगपतियों से वसूली की जाती है, कट मनी और कमीशन का बोलबाला है, और घुसपैठ को खुली छूट है। नकली करेंसी और बारूद की खेप मालदा में ऐसे मिलती जैसे आम बात हो। ये हालात बंगाल के किसने किए? ममता बनर्जी ने किए। আমি এখান থেকে সম্প্রতি অতীতে ঘটা ঘটনার একটা ছোট্ট অংশ তুলে ধরছি উপাসনার জন্য। যে উপাসনা আমরা দেখতে পেলাম যে যারাই জুডিশিয়াল অফিসার ছিলেন, তার মধ্যে একজন মহিলা, যিনি চিৎকার, নিশ্চয়ই তুমি অডিও ভাইরাল শুনেছো, বহুবার হয়তো শুনেছো, যে যেখানে দেখা যাচ্ছে তিনি চিৎকার করছেন, তার গাড়ি আক্রান্ত হচ্ছে এবং তিনি প্রাণ ভয়ে দৌড়চ্ছেন এই রাত্রেবেলায়, প্রায় ধরো 1টা-2টোর সময়। আমার কথা হচ্ছে যে আচ্ছা কী হয়েছিল শেষে আমরা বহুবার শুনেছি, তবু আরেকবার একটু শোনাই ঘটনার ভয়াবহতাটা আরেকবার বোঝানোর জন্য, এবং তার যাতে এই অবস্থার পুনরাবৃত্তি না হয় সেই কারণের জন্য। শুনছি। Accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. I could take care of my children. Take care of my children if something happens to me. আমি উপাসনার কাছে জিজ্ঞেস করতে চাই যে অন্য রাজ্যে যে একেবারে খুব পরিস্থিতি অনুকূল আমি বলবো না, এবং ঘটনাচক্রে আমি যতটুকু উপাসনাকে চিনি, উপাসনাদেরও বাইরে এরকম বিভিন্ন সময় বিভিন্ন মুহূর্তের হয়তো সাক্ষী হতে হয়েছে। আইন শৃঙ্খলা যে সব জায়গায় আন্ডার কন্ট্রোল থাকে তা নয়, কিন্তু রিপিটেড যদি এই ঘটনা ঘটে, দুঃখজনক। আমরা যে বাইরে গিয়ে কোথাও বিপদে পড়বো না এটা যেরকম নিশ্চিত করে বলা যায় না, কিন্তু পুলিশের নজরদারির সামনে বিচার বিভাগীয় আধিকারিকরা দীর্ঘক্ষণ আটক হয়ে থাকার পর তারপর যখন তারা বেরোচ্ছেন এই ক্রমাগত আক্রমণ, এটাকে মানা যায় না। আমার মনে হয় উপাসনারা বারবার করে আন্দোলন করেছে, কখনো হয়তো আরজি কর ইস্যুতে, কখনো হয়তো কামদুনি ইস্যুতে, কখনো হয়তো হাঁসখালি ইস্যুতে, কিন্তু বারবার করে বক্তব্য রাখা সত্ত্বেও, বারবার করে দুঃখজনক, লজ্জাজনক বলা সত্ত্বেও দায়টা তো প্রশাসনের, যাতে পরিস্থিতির পুনরাবৃত্তি না হয়। কিন্তু উপাসনা আবার এই ঘটনা ঘটছে, এটা তুমি কিভাবে মানতে পারো?
যে কথাটা আপনি উল্লেখ করলেন সেটাকে ধরেই আমি বলছি, বিজেপির মুখপাত্র কিছুক্ষণ আগে বলছিলেন যে ওখানে নাকি টায়ার জ্বালানো হচ্ছে, ওখানে এত সংখ্যক মানুষ সেখানে যখন উপস্থিত হলেন তার পরবর্তীতে সেখানে যিনি সেখানে উপস্থিত একটা টোটোর মাথার উপরে দাঁড়িয়ে তার পরবর্তীতে যখন এমন বক্তব্য রাখছিল যেটা প্রত্যেকটা ব্যক্তিকে ইন্ট্রিক করছিল। যখন এই সব ঘটনা ঘটছে তখন প্রশাসন কোথায়, এই কথাটা উনি বললেন। ঠিক সমান কথাটা আমিও বলতে চাই, প্রশাসন কোথায়, জয়ন্তকান্ত কোথায়, কোথায় ছিলেন সেখানে ডিজিপি, কোথায় ছিলেন সেখানে এসআই? এবং এই প্রশ্ন আমি এই জন্যই করতে চাই, আজকে এই গোটা বিষয় যে ঘটনাটা ঘটেছে সেটা আমি আবারও বলছি, যে কথাটা আপনি বললেন যে অত্যন্ত নিন্দনীয়, এই কথাগুলো শুনতে শুনতে হয়তো আপনার আমার সকলেরই কান পচে গেছে, কিন্তু আবারও এই কথাটাই বলতে হবে, সত্যি তো নিন্দনীয় ঘটনা। কিন্তু এখন যখন গোটা দায়িত্বটা ইলেকশন কমিশনের কাঁধের উপর রয়েছে, সেই ইলেকশন কমিশন কি সেই জায়গাটা ঠিকমতো প্রকাশ করতে পারছে না, নাকি জেনে বুঝে বাংলা যাতে উত্তপ্ত করা যেতে পারে, বাংলার বিভিন্ন অঞ্চলে যাতে আগুন লাগানো যেতে পারে এবং বিজেপি যাতে নিজের কাজ খুব সুন্দরভাবেই করতে পারে, তাদের চেলা চামুন্ডাদেরকে পকেটে একটা বড় সংখ্যক টাকা গুজে তার পরবর্তীতে এটাই কি মূলত কেন্দ্র? মাঝখানে তোমাকে একটু থামাই অনিচ্ছাকৃতভাবে। তুমি বলছো এখন আইন শৃঙ্খলা পুরোটাই হচ্ছে নির্বাচন কমিশনের হাতে, অর্থাৎ যেখানে দোষ হচ্ছে তুমি দায় চাপাচ্ছ নির্বাচন কমিশনের হাতে। বাগডোগরা এয়ারপোর্ট থেকে মোফাক্কিরুলকে গ্রেপ্তারের পর মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে বলছেন, জানেন কে গ্রেপ্তার করেছে? রাজ্য পুলিশের সিআইডি, আমরা গ্রেপ্তার করেছি। তাহলে আমাদের সিআইডি গ্রেপ্তার করেছে। তাহলে তুমি এবার বলো, এক জায়গায় তুমি যেখানে ঘটনা ঘটছে দায় চাপাচ্ছ কমিশনকে। সিআইডি কি ইলেকশন ওরিয়েন্টেড কোনো দায়িত্বে থাকে? তাহলে তোমার এটা তো বোঝা উচিত যে ইলেকশন ওরিয়েন্টেড প্রত্যেকটা বিষয় যারা যারা বড় পদাধিকারী রয়েছে সেখানে কত সংখ্যক মানুষজনদেরকে তাদের পদ থেকে সরিয়ে দিয়ে তার পরবর্তীতে ইলেকশন কমিশন বা বিজেপির চোখে যারা সুযোগ্য তাদেরকে বসানো হয়েছে, যারা নিজেদের কর্মক্ষেত্রে অদক্ষ বলে এরকম একটা ঘটনা ঘটে। যেই কথাটা বিজেপির প্রতিনিধি কিছুক্ষণ আগে বললেন যে এতক্ষণ ধরে যখন গোটা চক্রান্ত চলছিল, এত ভিড় জমায়েত হচ্ছিল, যখন টায়ার পোড়ানো হচ্ছিল, তখন পুলিশ কোথায় ছিল? উনি হয়তো এই গোটা ব্যাপারটা জানেন না যে এখন কিন্তু পূর্ণ দায়িত্বটা ইলেকশন কমিশনের হাতে। আমি ঠিক তোমার প্রশ্নটাই আমি সুকান্ত বাবুকে করব। সুকান্ত বাবু, এটা তো বাস্তব যে বিভিন্ন জায়গায় রুট মার্চ হয়। আমি দেখেছি শান্তিপূর্ণ এলাকা যেখানে কুদিঞ্চিত গন্ডগোল হয়নি, সেখানে 1 কিলোমিটার লম্বা ভারী বুটের লাইন, নির্বাচন এর সময় আসা প্রায় 1000 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তারা বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে। আপনি আমাকে বলুন, যখন কালিয়াচকের 2 নম্বর ব্লক অফিসে দীর্ঘক্ষণ ধরে সকাল 10:30টার পর থেকে ভিড় বাড়তে থাকে, ঘেরাও থাকে, এরপরে যে নিরাপত্তা বাহিনী বা এই যে পরিবর্তন করে দেওয়া যারা দায়িত্ব, অবজারভার বা কমিশনার বা ওই এলাকার হয়তো এসপি, যেগুলো বারবার করে উপাসনা বলছে, এদের ভূমিকা কি ছিল? নিরাপত্তা বাহিনী যাদের হাতে, কেন্দ্রীয় বাহিনী যাদেরকে দেখলে মানুষ ভয় পায়, যাদের হাতে সবসময় স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র রয়েছে, এরকম নয় যে লাঠি রয়েছে শুধু তা নয়, স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র নিয়ে তারা প্রহরা দেয় এবং তাদের কাছে পলিটিক্যাল বাইনারি কিছু নেই। এটা আপনি বলতে পারবেন না যে পুলিশ দলদাস হয়ে গেছে, যেটা আপনাদের কথা। তাহলে তাদের কি ভূমিকা ছিল? দেখুন, আমি একটা কথা বলছি যেটা আপনারা সাংবাদিকরা সবাই পরিচিত। এ পিকচার ইজ মোর পাওয়ারফুল দেন 1000 ওয়ার্ডস। একটা ছবি 1000 শব্দের থেকেও 1000 শব্দ দিয়ে একটা ছবি বর্ণনা করা যায়। এই জন্যই অডিও ভিজুয়াল মিডিয়ারও তৈরি হয়েছে। যার ফলে ভিডিওটাতে আমরা দেখতে পাচ্ছি যে একজন বিচারক, তার উপর তিনি মহিলা, তিনি প্রাণ ভয়ে ছুটছেন এবং ক্লিপিংস থেকে আমি যতটা শুনতে পেয়েছি তিনি বলছেন কোনো কিছু হয়ে গেলে ক্যালকাটা হাইকোর্ট যেন আমার বাচ্চাদের দায়িত্ব নেয়, আমার সন্তানের দায়িত্ব। ঠিক এই সরকার পরিষ্কারভাবে আপনি যে প্রশ্নটা করেছেন সেটা তার উত্তরটা বুঝতে গেলে একটু পেছনের দিকে যেতে হবে, একটু প্রেক্ষিতটা বুঝতে হবে যে সেটার ভাবে তৃণমূলের যে সর্বোচ্চ সুপ্রিমো রয়েছেন মমতা ব্যানার্জি কদিন আগে ডাবগ্রামে গিয়ে কি বলেছেন যে সেন্ট্রাল এজেন্সির বিরুদ্ধে তিনি সরাসরি প্রভোকেটিভ স্পিচ রেখেছেন। কি বলেছেন? হাতা খুন্তি ঝাঁটা নিয়ে রুখে দাঁড়াও, হাতা খুন্তি ঝাঁটা নিয়ে রুখে দাঁড়াও। আর এটা হচ্ছে তিনি একটু আগে আপনি যেটা ক্লিপিংসে দেখালেন, তার মানে আপনার কি মনে হচ্ছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, অন্যদিকে রোজ রোজ সারা পশ্চিমবঙ্গে শহর থেকে শহরে, গ্রাম থেকে গ্রামান্তরে রোজ রোজ লক্ষ্মীর বস্ত্রহরণ হচ্ছে এবং এই বস্ত্রহরণের প্রেক্ষিতটা সেদিন উনি তৈরি করে দিয়েছিলেন। যেদিন পার্ক স্ট্রিটে ধর্ষণ হয়েছিল তখন উনি কি করেছিলেন? উনি বলেছিলেন ধর্ষিতার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিলেন। যেদিন হাঁসখালিতে বাচ্চা মেয়েটা ধর্ষণের শিকার হয়েছিল, সেদিন উনি বলেছিলেন লাভ অ্যাফেয়ার ছিল। আমার আপনার কাছে প্রশ্ন, দর্শকদের কাছে প্রশ্ন, সবার কাছে একটা বিষয় জানতে চাইছি যে লাভ অ্যাফেয়ার যদি থেকেও থাকে তাহলেও কি সেই বাচ্চা মেয়েটি
ছেলেটিকে, সেই ছেলেটির ধর্ষণ করার অধিকার জন্মায়, সেটাকে দিয়ে এইভাবে তিনি ধর্ষণের মতো একটা ভয়ঙ্কর, ঘৃণ্য, জঘন্য অপরাধকে প্রকারান্তরে ঘুরিয়ে জাস্টিফাই করার চেষ্টা করেছেন। বেশ, আপনি- তিনি মহিলাদের সম্মানটাকে, মহিলাদের সম্মানটা সেদিন মহিলাদের সম্মানের তিনি ধর্ষণের রেট ঠিক করে দিয়েছেন। তিনি রেট ঠিক করে দিয়েছেন। তিনি বলেছেন যে জর্জিয়া, তিনি বলেছেন শুধুমাত্র তাই নয়, উপাসনা দেবী, পাশাপাশি উপাসনা দেবী, আমি এই আপনার কথা- মধ্যে এই কথা কথাটা বলিনি। বলতে আমি বলতে সেদিন বাধ্য তিনি হচ্ছি বলেছেন যে আমরা সমাজে যেরকম যখন অপরাজিতা শরীর বিল থাকলে পাস যেমন করি, জর্জিয়া সেই হয়, সেরকম অপরাজিতা সমাজ বিল থাকলে ধর্ষণ আপনারা হবে। আটকে রেখে দিয়েছেন। একজন মুখ্যমন্ত্রী আজকে বলতে আপনি পারেন যখন যে মহিলা ধর্ষণ হবে, সুরক্ষার কথা তিনি বলছেন, প্রকারান্তরে খুব হাসি ধর্ষণটাকে পাচ্ছে, জানেন justify তো? করার চেষ্টা করেছেন। বিজেপির কাছ তো থেকে একটা যখন এই দলের জিনিসটা সর্বভারতীয়, শুনছি, একটা অত্যাধিক দলের হাসি পাচ্ছে, কারণ একটা এই দলের বিজেপি সুপ্রিমো, একটা আপনারা দলের রেপিস্টদেরকে সুপ্রিমো যখন- উত্তরীয় করিয়ে বরণমালা দিয়ে তার একটা দলের পরবর্তীতে সুপ্রিমো বরণ করিয়ে বের করে যখন নিয়ে আসেন, ধর্ষণকে justify আপনাদের করার মুখ চেষ্টা থেকে করেন, শুনতে হবে তখন এটা তার আপনাদেরকে। সেনারা কি করবে ভাবতে পারছেন? আমি আপনাকে একটা দুটো দলের প্রশ্ন করলাম, সুপ্রিমো- অপরাজিতা আচ্ছা, বিল আচ্ছা, কেন পাস একটা হচ্ছে না দলের সেটার উত্তর দিন। সুপ্রিমো ধর্ষণ- অপরাজিতা বিল কেন বেশ, পাস হচ্ছে না আমি এটা আসবো একটা উত্তর দিয়ে দিন, বিরতির আপনি পর তো আসছি। বলছেন, আপনি আসছি, আমি এটার দুজনকে উত্তর দিন। বলছি বিরতির পর আসছি। ভবানীপুরে যে পদক্ষেপটা ইমিডিয়েট নেওয়া হলো, চন্দনদা কি আশা করেন যে নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা আপাততভাবে নির্বাচন সেন্ট্রিক যে বিষয়গুলোতে দায়িত্বে থাকে, উপাসনা কোনো একটা জায়গায় বললো যে এটা তো নির্বাচন রিলেটেড কোনো কাজ নয়, বা সিআইডি কি নির্বাচন রিলেটেড কাজের মধ্যে পড়ছে? এখন ব্যাপার হচ্ছে যে এই জায়গাগুলোতে নিরাপত্তা দেওয়া শুধু কি কেন্দ্রীয় বাহিনী নামিয়ে সম্ভব? কারণ কেন্দ্রীয় বাহিনী সম্পর্কে আমরা এটাও জানতে পাচ্ছি যে 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আজকে 4 তারিখ, আগামী মাসের 4 তারিখ, আজকের দিন এতক্ষণে যখন আমি প্যানেল করব ততক্ষণ রেজাল্ট পরিষ্কার হয়ে গেছে, তারপরেও কেন্দ্রীয় বাহিনী থাকবে। শ্রমিক ভট্টাচার্য কি বলেছে বিরতির পর ফিরে এসে শোনাবো। সত্যি কি এই সমস্যার জন্য কেন্দ্রীয় বাহিনী একটা দীর্ঘস্থায়ী অবস্থান নেবে? বা আমি চন্দনের কাছে এটাও প্রশ্ন করব যে এই ধরনের স্পর্শকাতর জায়গাগুলোতে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করবার ক্ষেত্রে কি নির্বাচন কমিশন কোনো রকমের স্লথ পদক্ষেপ নিচ্ছে? কারণ কি এই পরিস্থিতিতেও তারা হাতের উপর হাত রেখে বসে রয়েছে। একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। নিতে হবে, কারণ একটা সরকারের একটা টিজিং পিরিয়ড থাকে। তো নতুন সরকার এসে তৃণমূলের হাত থেকে তৃণমূলকে বাঁচানোর জন্যই তৃণমূলদের লিঞ্চিং হবে, সেটার থেকে তাদের রক্ষা করতে হবে। আমরা ভ্রাতৃহত্যা চাই না, রক্তপাত চাই না, তৃণমূল কর্মীর প্রাণহানি চাই না। তৃণমূলকে বাঁচানোর জন্যই তৃণমূলের হাত থেকে। চন্দনদা, ভবানীপুরে গন্ডগোল হলো, স্লোগান পাল্টা স্লোগান হলো। আপনি দেখেছেন যে ধরনের ঘটনা ঘটেছে, এর নির্বাচনী আবহে এরকম ঘটনা পশ্চিমবঙ্গে আপনি বহুবার দেখেছেন, আমিও দেখেছি। ভবানীপুরে কি হলো, একদল যারা তৃণমূলের সমর্থক তারা জয় বাংলা স্লোগান দিচ্ছিল, আর বিজেপির আরেকটা দল যারা শুভেন্দু অধিকারীর মনোনয়ন দেওয়ার সঙ্গে আসছিলেন ওই দলের মধ্যে, তারা তৃণমূলকে চোর চোর স্লোগান দিচ্ছিলেন এবং তারা জয় শ্রীরামও স্লোগান দিচ্ছিলেন। যদিও পুরো পরিস্থিতিটাই আমার দেখে মনে হচ্ছে মোটামুটি আন্ডার কন্ট্রোল ছিল, শুধু স্লোগান যুদ্ধ। আমি যখন সেদিন আমার একটা অংশ নিউজ রিড ছিল, তো আমরা সেখানে স্লোগান বিতর্ক বা স্লোগান যুদ্ধ আমরা বলছিলাম। কেউ বলছে জয় বাংলা, কেউ বলছে জয় শ্রীরাম, এবং বিজেপি তৃণমূলকে যথেচ্ছভাবে চোর চামাটা এই সমস্ত বলেছে। আমার কথা হচ্ছে সেই ঘটনাকে কেন্দ্র করে 4 জন আধিকারিক সাসপেন্ড হলেন। এখনো পর্যন্ত যাদের বিরুদ্ধে তৃণমূল বা উপাসনারা বারবার আঙুল তুলছেন মালদা বা মুর্শিদাবাদের, তারা কিন্তু কেউ এখনো সাসপেন্ড হননি। সেদিনকার যে চূড়ান্ত গাফিলতির যে ছবিটা, তারপরে কোনো সাসপেনশন অর্ডার এখনো নির্বাচন কমিশনের তরফ থেকে নেওয়াই হয়নি, যেখানে কাজটা সম্পূর্ণ নির্বাচন সেন্ট্রিক ছিল। কি করছিলেন তারা? আন্ডার অ্যাডজুডিকেশনের বিচার বিবেচনা করছিলেন। চন্দনদা, দেবাশিস, আমি তোমাকে ঠিক যে ক্লাসিফিকেশনটা তুমি করলে, আমি বলছি না ক্ল্যারিফিকেশন, ইট ইজ ক্লাসিফিকেশন। একটা ইলেকশন কমিশন, তার দায়বদ্ধতা, তার দায়িত্ব একটা নির্বাচন পরিচালনা করা। নির্বাচনের দিন যখন ঘোষণা হয়ে যায়, তার পরবর্তী কন্ট্রোল নির্বাচন কমিশনের, আমরা জানি অন অল অ্যাডমিনিস্ট্রেশনস সেটা কন্ট্রোল থাকবে। প্রশ্নটা হচ্ছে দেবাশিস, আমি বলি আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাতে আমি এত নির্বাচন দেখেছি, নিজে নমিনেশন জমা দিতে গেছি। ইনফ্যাক্ট আমি কোনোদিনও এটা মাথায় রাখতে পারিনি, ইনফ্যাক্ট আমার কখনো মনে পড়েনি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসে আবারও একটি দৃশ্যমানতা তৈরি করবেন, এবং কারোর ক্ষেত্রে যেখানে তিনি বিরোধী দলনেতা হোয়াটসোএভার উনি করতে পারেন, কিন্তু যে ম্যাসিভ গ্যাদারিংটা একটা মনোনয়নকে ঘিরে হবে, সেটাই তো একটা দৃশ্যমানতা তৈরি করবে। এবং
সেই ক্লাসিফিকেশনের আন্ডারে তুমি একটা জিনিস পরিষ্কারভাবে বলো, স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতি নিয়ে একটা মন্তব্য নির্বাচন কমিশনের আছে, এবং নির্বাচন কমিশন তো স্বরাষ্ট্র মন্ত্রককে দিয়েই এই বদলিগুলো করাচ্ছেন, স্বাভাবিক অ্যাডমিনিস্ট্রেশন করাচ্ছেন সেইভাবেই। স্বরাষ্ট্রমন্ত্রক কী করছেন? স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে আছেন। এখন প্রশ্নটা হচ্ছে অপোজিশনই কোয়েশ্চেন তুলতেই পারে, অ্যাবসলিউটলি অপোজিশন তুলতে পারেন, ইট ইজ উইদিন দ্য লিগ্যাল সিস্টেম। কিন্তু প্রশ্নটা হচ্ছে সেখানে নয়, প্রশ্নটা হচ্ছে যে আজকে যে ঘটনাগুলো ঘটলো, অ্যাট দি সেম টাইম তুমি দুটো প্যারিটি চোখের সামনে দেখালে। আর্তনাদ একজন বিচারক, যিনি তার ছেলে মেয়ের চিন্তা করছেন, মানে উনি ধরেই নিয়েছেন যে তিনি হয়তো বাঁচবেন না। এইরকম একটি জায়গায় দাঁড়িয়ে ইলেকশন কমিশন তার নিউলি অ্যাপয়েন্টেড, আমি আগেরবারও বললাম যে একেবারে এন্টায়ার সি চেঞ্জ যাকে বলে, হোল অ্যাডমিনিস্ট্রেশনটাকে কন্ট্রোল করেছেন। আমার জীবনে কখনো এটা শুনিনি বা কোনো রেকর্ডে নেই 400 সেন্ট্রাল অফিসার্স এবং 2.5 lakhs, যেখানে 250 লক্ষ কন্টিনজেন্ট সেন্ট্রাল ফোর্সের তারা উপস্থিত হবেন। আসলে কন্ট্রোলটা কারা নিতে চাইছেন? আর যদি তাই হয়, স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে উপস্থিত, তার যে সিকিউরিটি পেরিফেরি অনেকটা দূরে থাকার কথা, অনেকটা ম্যানেজড হওয়ার কথা, ওয়েল ম্যানেজড হওয়ার কথা, তাহলে কে কাকে নির্দেশ দিল একটা রুকুস তৈরি করা, একটা অদ্ভুত রকম আলোড়ন তৈরি করা, যাতে আবারও একটা অপটিক্স তৈরি করা যায় যেখানে 4 জন অফিসারকে সাসপেন্ড করে দিতে হয়। তুমি একটা কথা পরিষ্কারভাবে বলো যে একই নির্বাচন কমিশন একদিকে 4 জন অফিসারের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারেন, আর সেই নির্বাচন কমিশন আর একদিকে আর্তনাদ শুনে চুপ করে আছেন। ইনফ্যাক্ট তার জন্য ওরা দেখিয়ে দিচ্ছেন কোর্ট। বেসিক্যালি তো ফেলিওর, একেবারে বেসিক্যালি একদম। আমি সুকান্ত দার কাছে ছোট্ট করে নেব যে এই ব্যর্থতা সত্যি আপনাদের নজরে আসছে না? দেখুন, মমতা ব্যানার্জি আগুনটা লাগিয়েছে, বিচারিত আমার যে মনে হয়, কে আগুন লাগিয়েছেন তা নয়, এখন মমতা ব্যানার্জি আগুন লাগিয়েছেন। আগুন লাগিয়ে উনি বলছেন আইন শৃঙ্খলার দায় আমাদের নয়, ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি। দেখুন, বঙ্গ রাজনীতিতে একটা কথা চালু আছে, সেটা হচ্ছে যে মমতা ব্যানার্জি মানুষের পালসটা খুব ভালো বোঝেন। আজকে না, এটা আমি নত মস্তকে মেনে নিচ্ছি যে মমতা ব্যানার্জি মানুষের পালসটা ভালো বোঝেন। উনি বুঝে গেছেন তার যাবার সময় হয়ে গেছে, উনি বুঝে গেছেন মানুষ চাইছে 26-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন। উনি বুঝে গেলেন, তাতে কমিশনের ব্যবস্থা নেওয়ার কি সম্পর্ক? আমি তো বুঝলাম উনি বুঝে গেছেন কমিশন ভবানীপুরে যে ইনিশিয়েটিভটা নিচ্ছে সেটা মালদার কালিয়াচকে কেন নিতে পারছে? কে বলেছে? উনি এটাকে একটা বিভ্রান্তির মধ্যে পৌঁছে দিতে চেয়েছেন। উনি কি বলেছেন? উনি ডাবগ্রামের সভা থেকে দেখুন উত্তেজনা করছেন, উত্তেজনার একটা পরিস্থিতি তৈরি করছেন। সেই জায়গাটা থেকে উনি কি বলছেন? আগুন লাগিয়ে দেওয়ার পর উনি বলছেন অদ্ভুতভাবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি। আপনারা তো এটাও বলছেন সুকান্ত, তো উনি এখন আন্ডারটেকিং গভর্নমেন্টে রয়েছেন, দায়িত্ব তো কমিশনের হাতে। আমি উপাসনার কাছে আসবো, উপাসনা এটাকে দ্বিচারিতা বলবে নাকি কিভাবে ব্যাখ্যা করবে? দেখুন, এই ক্রোনোলজিটা বিজেপির তরফ থেকে বরাবরই এক্সপেক্টেড। কেন বলছে এই কথাটা? কমিশনের সিদ্ধান্ত। কমিশন আর বিজেপি এখন দুটো জায়গায় সমানুপাত হয়ে দাঁড়িয়েছে, এবং এই কথাটা বলতে আমি এই জন্যই বাধ্য হচ্ছি, যখন এসআইআর প্রয়োগ করা হলো তার পরবর্তীতে 2 মাসের মধ্যে এসআইআর হয়ে যাবে এবং প্রত্যেকটা ব্যক্তি তাদের অধিকারের জায়গাটা পাবে এবং রোহিঙ্গারা বাদ হবে। রোহিঙ্গা কোথায়, এই প্রশ্নটা যখন বিজেপির প্রতিনিধিদেরকে করি তখন তারা কোনো উত্তর দিতে পারে না, এবং যখন এই সমান প্রশ্নটা আমরা করছি ইসিআইকেও, তখন বলছে না রোহিঙ্গার কথা তো আমরা কোনোদিন উল্লেখ করিনি। আমরা দেখতে পারলাম ফর্ম 6, যেখানে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে যে একটা অধিকাংশ ফর্ম 6 বাল্কে জমা নেওয়া যাবে না। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির তরফ থেকে 3 জন প্রতিনিধি এসে 30,000 ফর্মের বান্ডিল জমা দিয়ে চলে গেল। এবং প্রত্যেকটা ক্ষেত্রে যে কথাটা আপনি বললেন, কিন্তু আপনি যে কথাটা বললেন তৃণমূল হেরেছে, তোমাকে এটাও মাথায় রাখতে হবে। হ্যাঁ, আমি সবকিছু দিয়েই বলছি যে উনি যখন এই কথাটা বলছেন, উনি যখন এই বক্তব্যটা রাখছেন যে ওখানে এত সংখ্যক লোকজন উপস্থিত হওয়া, তার পরবর্তীতে গোটা দায়িত্বভারটা উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে ঠেলে দিচ্ছেন, উনি হয়তো ভুলে যাচ্ছেন যে প্রত্যেকটা ক্ষেত্রেই বিজেপি এবং ইলেকশন কমিশন প্রত্যেকটা মানুষকে হেনস্থা করে এবং তার পরবর্তীতে তাদের চোখের জলের উপর নিজেদের কোনো একটা দালালকে বসিয়ে দিয়ে এই গোটা চক্রান্ত চালানোর চেষ্টা করে। মমতা ব্যানার্জি বুঝে গেছেন যে তাকে কিছুদিন পরে আপনি বুঝে যাবেন, আপনারা বুঝে যাবেন যে 4 তারিখের পরবর্তীতে সবুজ রসগোল্লাটাকে আমি একটা জায়গা বলে
শেষ করব, যে নির্বাচন প্রক্রিয়াকে ফ্রি ফেয়ার করতে গেলে কমিশনের যে ভূমিকা সেটা দু জায়গায় দুরকম হলে মানুষের কাছে অন্য বার্তা যায়। আমি এখানে শেষ করব। উপাসনাকে অনেক ধন্যবাদ, সুকান্ত দাকে, চন্দন দাকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করব। আপনারা সঙ্গে থাকবেন পরবর্তী অনুষ্ঠানে। নমস্কার।